তবে কেউ এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ, লড়াই করে আদায়ের ঘোষণা ফখরুলের। তিস্তা পারে লাখো মানুষ। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক। জুলাই হত্যাকাণ্ডের প্রমাণ করে আওয়ামী লীগের গুম খুনের রাজনীতি, বললেন তারেক রহমান। মানুষের ভোটাধিকার নিশ্চিতের দাবি। মাসিক ভাতা পাবেন জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধারা, ক্যাটাগরি বাতিলের দাবিতে শাহবাগে অবস্থান আহতদের। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন, তারা ভাতাও পাবেন। আমাদেরকে ভাই সরকার আজকে 6 মাস হয়ে গেল, এরা নির্বাচন, এরা হেলিকপ্টার দিয়ে সাহায্য সবকিছু করে। আমরা যে গুলিবিদ্ধ, আমাদের মাথায় গুলি ভরা ভাই, আমাদেরকে কেউ দেয় না। এবং স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট স্লোগানে আসছে নতুন ছাত্র সংগঠন। কাল থেকে শুরু সদস্য সংগ্রহ, আদর্শ হবে মধ্যপন্থী। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগ ভারতের বন্ধু, অথচ 15 বছরে দেশটি থেকে তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের 5 জেলার 115 কিলোমিটার এলাকা জুড়ে জাগো বাহে তিস্তা বাঁচাই শীর্ষক কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। মহাসচিব আরও বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে ভারত বন্ধুত্ব করতে চাইলে আগে তিস্তার পানি দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং বড় দাদাদের মতো আচরণ বদলাতে হবে। এ সময় তিস্তার পানির ন্যায্য হিস্সা ইস্যুতে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকলে চলবে না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক। অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনার নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং পানির ন্যায্য হিস্সা আদায়ে হাজার হাজার মানুষের ঢল নেমেছে তিস্তা পারে। তিস্তার বাংলাদেশ অংশের 115 কিলোমিটারের 11টি পয়েন্টে চলছে 48 ঘন্টার লাগাতার অবস্থান কর্মসূচি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজা রিপোর্ট। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা পাড়ে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তা পাড়ের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় একসঙ্গে চলছে এ কর্মসূচি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্সা আদায়ে হাজার হাজার মানুষের ঢল নেমেছে তিস্তা পাড়ে। সোমবার সকাল থেকে অধিকার জানাতে জড়ো হয়েছেন স্থানীয়রা। তিস্তা পাড়ের 11টি পয়েন্টে হচ্ছে গণজমায়েত। সকাল থেকে তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টের হেলিপ্যাড মাঠে অবস্থান নিয়েছে 10,000 মানুষ। জেলার বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে মিছিল সহ জমায়েত হতে শুরু করে তারা। এই কর্মসূচির মধ্য দিয়ে তিস্তার পানি ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা করছে তিস্তা পাড়ের মানুষ। বন্যার পানি হঠাৎ করে ছেড়ে দিয়ে নদী পাড়ের মানুষের বাড়িঘর দৌড় ভেঙে নিয়ে যায়, অনেক আবাদি ফসল নষ্ট হয়ে যায়, বিলীন করে নিয়ে যায়। জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা থাকে না। মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে অংশগ্রহণ করেছি। তিস্তা আপনারা দেখতেছেন শুধু বালুচর, এর পাশে আমাদের হাজার হাজার বিঘা জমি আছে, বন্যার সময় সব চলে যায়। তিস্তা পাড়ে 48 ঘন্টার কর্মসূচি ঘিরে গাইবান্ধার হরিপুর সেতু পয়েন্টে বাড়ছে গণজমায়েত। সকাল থেকেই জড়ো হতে থাকে নদী ভাঙা তিস্তার অববাহিকার দরিদ্র মানুষ। ভারতের কাছে তিস্তার পানির ন্যায্য হিস্সা চেয়ে জমায়েত হয়েছেন তারা। এই সময় এই লোকগুলোর যে দুঃখ কষ্ট হয় বলার না। আমি চাই বার্তা হলে আমাদের দেশের সুবিধা। লালমনিরহাট জেলায় নিরীহ মানুষ এই বন্যায় অনেক ভুক্তভোগী। এই তিস্তা নদী খনন হলে মানুষ অনেক সফলতা অর্জন করতে পারবে এবং বন্যা থেকে একটু রেহাই পাবে। তিস্তা নদীর বাংলাদেশ অংশের 115 কিলোমিটারের 11টি পয়েন্টে 48 ঘন্টার লাগাতার কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
দর্শক, তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচির খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। সবশেষ পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? জি ধন্যবাদ। আপনি প্রতিবেদনগুলো দেখছিলেন। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের তিস্তা পাড়ের যে সেতুটি রয়েছে সেতু অর্থাৎ তিস্তা নদীর যে একেবারে কোল ঘেঁষে যেটাকে কিনারা বলা হয়, আমরা সেখানে রয়েছি। আমরা রাতের যে দৃশ্যটি, এখন রাত 8টা পেরিয়ে গেছে, দেখানোর চেষ্টা করছি। এখানে এখনো অন্তত 50,000-এর মতো মানুষ যেখানে তিস্তা পাড়ের তারা অবস্থান করছেন। দেখে যে কেউ মনে করতে পারে দূর থেকে যে চিঠি মেলা কিনা বা এরকম, কারণ এখানে এত মানুষ এখানে রয়েছে। এই মানুষগুলোর যে থাকবার, সেই থাকবার কিন্তু তাঁবুও টানানো হয়েছে। তারা কিন্তু তাঁবুর ভেতরে রয়েছে, কেউ বাইরে রয়েছে, কেউ আবার ঘোরাফেরা করছে, এদিক সেদিক তারা চলাফেরা করছে। কিন্তু আসলে এই মানুষগুলো কোনো মেলা উপলক্ষে এখানে আসেনি। এই মানুষগুলো দীর্ঘ 53 বছরের যে বঞ্চনা, সেই বঞ্চনা, সেই ক্ষোভ থেকে তারা এখানে এসেছে। আপনি জানেন যে তিস্তার বাংলাদেশ অংশ 115 কিলোমিটার, সেখানে বন্যার সময় আমাদের যে প্রতিবেশী দেশ ভারত, তারা কিন্তু পানি ছেড়ে দেয়। সে কারণেই এখানে 2 পা আর উঠছে গিয়ে এখানে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে বাড়িঘর ভেঙে যায়। এক পরিসংখ্যানে বলা হচ্ছে যে প্রতি বছর 1000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে এই অঞ্চলের মানুষ। ঠিক তার উল্টো পাশে যদি আমরা দেখি যে শুষ্ক মৌসুমে এখানে কিন্তু মরুভূমিতে পরিণত হয়। মানুষজন পানির অভাবে কোনো কিছুই করতে পারে না, প্রাণ প্রকৃতি নষ্ট হয়ে যায়। এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনা এবং ক্ষোভের কারণে মানুষজন এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। সকাল 10টা থেকে তারা মানুষজন এখানে আসা শুরু করেছে, এখন পর্যন্ত তারা আছে, আগামীকাল রাত পর্যন্ত থাকবেন। আপনি জানেন যে বিকেল 4টায় এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই 48 ঘন্টার কর্মসূচির উদ্বোধন করেছেন এবং আগামীকাল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি এই কর্মসূচির সমাপনী ঘোষণা করবেন। তার আগে বলে রাখি যে আগামীকাল, আজকে তো কর্মসূচি শেষ হচ্ছে, মানুষজন অবস্থান করছে। আগামীকাল এই মানুষজন এই লালমনিরহাট এবং রংপুরের যে কাউনিয়া, সেখানে মার্চ করবেন এবং এই তারা প্রতিবাদ হিসেবে তিস্তার যে নদী আছে, সেই নদীতে এক পার থেকে আরেক পার পর্যন্ত তারা পায়ে হেঁটে যাবেন, এমন একটি কর্মসূচি রয়েছে। শুধু যে এই রংপুরের কাউনিয়ায় এমনটি নয়, বাংলাদেশের অংশে যে 115 কিলোমিটার রয়েছে, সেই 115 কিলোমিটারের মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, এই যে 5টি জেলার উপর দিয়ে প্রবাহিত যে 115 কিলোমিটার তিস্তা, সেখানে 11টি পয়েন্টে আজকে এই একই সঙ্গে এই অবস্থান কর্মসূচি পালন করছে। তিস্তাপাড়ার মানুষজনের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন এই যে তাদের যে প্রাপ্যতা, তাদের পানির যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তারা তাদের যে পানির যে হিসা, তারা সেটি চায়। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ। আমরা পরবর্তীতে খবরে তিস্তা নিয়ে সর্বশেষ খবর আপনাদেরকে জানিয়ে রাখবো। ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্রের ডালপালা ততই বাড়তে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের সরাসরি প্রতিনিধি দেশ পরিচালনার দায়িত্ব না পেলে কোনো সংস্কারই বাস্তবায়ন করা সম্ভব নয়। যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। বিএনপি নেতারা বলেন, গুম খুন নির্যাতন নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন একটি অকাট্য দলিল, আর পতিত স্বৈরাচারের গুম খুনের বিচার একমাত্র বিএনপিই করতে পারে। সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কারের নামে যেন এই শহীদদের হত্যার বিচার, এই সাংবাদিক হত্যার বিচার ধামাচাপা না পড়ে। বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের দল এবং বিএনপির পক্ষে এই বিচারগুলো করা সম্ভব এবং বিএনপি করবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের স্লোগান দলটির অনুশোচনাহীনতারই বহিঃপ্রকাশ। বাংলাদেশের লোক আওয়ামী লীগ করে, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কমিটি আছে, শাখা যেটাই থাক, তারা একেবারে উইথ অর্গানাইজেশন গিয়ে ওয়েলকাম জানাচ্ছে।
তো এটাতে মানে আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনা অনুশোচনাহীন, গোটা আওয়ামী লীগই অনুশোচনাহীন বলেই তাদের কোনো লজ্জা শরম নাই ভিন দেশের এক প্রধানমন্ত্রীর কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার সফল করতে হলে তা রাজনীতিকদের মাধ্যমেই করতে হবে। যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। এক বক্তার বক্তব্যের প্রেক্ষিতে তারেক রহমান বলেন, স্বার্থের কারণেই জাতীয়তাবাদী শক্তিকে পছন্দ করে না বিদেশিরা। তারা তাদের স্বার্থ রক্ষা করে, এই দেশের মানুষের স্বার্থ তারা দেখে না। সবাই যে একরকম তা না। কাজেই তাদের মধ্যেও যেমন এপাশ আছে ওপাশ আছে। কাজেই সামগ্রিকভাবে বলতে পারি জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চলতি সপ্তাহে জুলাই নীতিমালা চূড়ান্ত এবং জুলাই অধিদপ্তর কাজ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নিহতদেরকে জুলাই শহীদ এবং আহতদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে। আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কার্য অধিবেশনে অংশ নেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পরে তিনি সাংবাদিকদের জানান, রোজা ও ঈদ সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সরকার। টিসিবির মাধ্যমে সুলভে পণ্য বিক্রি হবে। গ্রহণযোগ্য ও বিতর্কিত উভয় ধরনের নির্বাচনের অভিজ্ঞতা আছে জানিয়ে উপদেষ্টা বলেন, মাঠ প্রশাসনকে ভালোভাবে ব্যবহার করে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে সরকার। এই দেশে যে কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে, এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। দ্বিতীয় কার্যাধিবেশনে অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পরে তিনি জানান, করের পরিমাণ না বাড়িয়ে পরিধি বাড়ানো হচ্ছে। আওতায় আসবে গ্রামের ব্যবসায়ী, চিকিৎসক সহ সামর্থ্যবান পেশাজীবীরাও। প্রয়োজনে অনলাইন পেমেন্টের উপর গুরুত্ব দেন উপদেষ্টা। আমরা কিন্তু সবসময় ডাক্তার, ব্যবসায়ী অনেকেই কিন্তু আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি, এবং ক্যাশ ট্রানজ্যাকশন করলে কিন্তু ট্যাক্স বা হিসাবের আওতায় আনা যায় না। এবং এটা ভালো সাজেশন যে আমরা যদি আপনার এই যে ক্রেডিট কার্ড বা মোবাইল ইসের মাধ্যমে করি, এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস। তৃতীয় অধিবেশনে অংশ নিয়ে জেলা প্রশাসকদের নানা নির্দেশনা দেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। পরে তিনি সাংবাদিকদের জানান, জুলাই আন্দোলনে হতাহতদের 3 ক্যাটাগরিতে ভাগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। চলতি সপ্তাহেই জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেবে জুলাই অধিদপ্তর। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধাদি পাবেন, আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তারপর তারা ভাতাও পাবেন। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথাও জানান উপদেষ্টা। এবং এদেরকে দ্রুত চিহ্নিত করে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের 3টি ক্যাটাগরিতে ভাগ করে সরকারি সহায়তা ঘোষণার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে সি ক্যাটাগরিতে থাকা আহতদের একাংশ। তাদের দাবি, জুলাই আন্দোলনে আহতদের বিভাজন না করে সবাইকেই 2টি ক্যাটাগরিতে স্থান দেওয়া হোক। আহতদের অবরোধে শাহবাগে ব্যাহত হয় যান চলাচল। কায়েস রাহাতের রিপোর্ট, জানাচ্ছেন সাদ আহমেদ।
সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের প্রশ্নে তিনি বলেন, জুলাই অধিদপ্তরের কাজ প্রায় শেষ পর্যায়ে। অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী 3 ক্যাটাগরিতে জুলাই যোদ্ধাদের সরকারি সহায়তার ঘোষণা দেন তিনি। এ ক্যাটাগরিতে আহত মানে গুরুতর আহত যারা এককালীন 5 লক্ষ টাকা পাবেন এবং 20,000 টাকা প্রতি মাসে ভাতা পাবেন। এক অঙ্গহানি হয়েছে এই ধরনের যারা আহত যারা আছেন তারা 15,000 টাকা করে ভাতা পাবেন আর 3 লক্ষ টাকা এককালীন পাবেন। আর একটা সামান্য আহত ছিল, চিকিৎসা নিয়েছেন, ভালো হয়ে গেছেন, তারা অগ্রাধিকার ভিত্তিতে চাকরি ইত্যাদির পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবে। এই ঘোষণার প্রেক্ষিতে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে সি ক্যাটাগরিতে থাকা আহতদের কিছু অংশ। দাবি করেন কোনো বৈষম্য না করে আহত সবাইকে যেন 2 ক্যাটাগরিতেই স্থান দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে তাদের বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু যারা আহত এখনো যারা বেঁচে আছেন আমাদের মধ্যে কেন ক্যাটাগরি করা হলো? 80% আহতরাই সি ক্যাটাগরির মধ্যে, আমাদের সি ক্যাটাগরির জন্য কোনো সুযোগ সুবিধাই রাখা হয়নি। আমরা কোনো ক্যাটাগরি চাই না ভাই। আমরা সি ক্যাটাগরি মানি না, আমরা আমাদের দাবির জন্য আজকে রাজপথে আছি। এ সময় তাদের অবরোধে যান চলাচল ব্যাহত হয় শাহবাগ এলাকায়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ফেনীতে কাভার্ড পিকআপের সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল নিলয়। নিলয়, ঘর দুর্ঘটনা কিভাবে ঘটেছে? ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মাইজবাড়িয়া এলাকায়। আমি এখানে আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে হাফেজিয়া রয়েছে, এখানে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। আমরা এখানকার স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে চট্টগ্রাম লেনে, ঢাকামুখী চট্টগ্রাম লেন যেটিতে রয়েছে সেটিতে আসলে একটি পিকআপে করে যারা আসলে ঢালাইয়ের কাজ করে নির্মাণ শ্রমিক, তারা ফেনীর তাদের কর্মস্থল ছেড়ে ফেনীর উদ্দেশ্যে যখন যাচ্ছিল, ঠিক তখনই চট্টগ্রাম গামী একটি পিকআপ তাদেরকে ধাক্কা দিলে সেই পিকআপটি আসলে একেবারে সড়ক দ্বীপের উঠে যায়। সড়ক দ্বীপে উঠার সাথে সাথে ঢালাইয়ের যে নির্মাণ শ্রমিকরা পিকআপের মধ্যে ছিল তারা সড়কে পড়ে যায়। সড়কে পড়ে গেলে যে একটি কাভার ভ্যান সেটিতে নিচে পড়ে আসলে সেখানে ঘটনাস্থলে 5 জন মারা যায়। এছাড়াও কয়েকজনকে 12 জনকে ফেনী 250 জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে গেছে। তবে আমরা এখন কথা বলবো একজন প্রত্যক্ষদর্শীর সাথে। আপনি এখানে কি দেখেছিলেন, আসলে ঘটনা কি ঘটেছে? আমি যখন আসছিলাম তখন আপনার একটা লরি সামনে, লরিটা আপনার গাড়িটা ধাক্কা দেওয়ার পরে গাড়িটা উপরে উঠে যায়, ঠিক আছে, হালকা উপরে উঠে যাওয়ার পরে মানুষগুলো মানে টোটাল পড়ছিলাম না 17 থেকে 18 জন নিচে পড়েছে। তার মধ্যে ধরেন কিছু লোক দফায় দফায় মারা যায়। দফায় মারা যাওয়ার পরে কিছু লোকরা আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট সিএনজিতে উঠে হসপিটালে পাঠাই দিই। আনুমানিক হসপিটালে পাঠাচ্ছি 10 থেকে 12 জন, তার বেশি না, ঠিক আছে। তার মধ্যে মানে আশঙ্কাজনক বেশি, আর এখানে সাথে সাথে মারা যায় 5 জন। ধন্যবাদ। আসলে একজনের কথা, আমরা একজন বগদাদিয়া পুলিশের আইসির সাথে আমরা কথা বলবো। আমরা কাছ থেকে জানতে যাবো যেখানে কতজন মারা গেছে, কি হয়েছিল ঘটনা। জি, এখন যেটা আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পেরেছি যে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি ট্রেইলার এবং এই যে দেখছেন যে পিকআপ, ছোট্ট পিকআপ ভ্যান, এটার সাথে ধাক্কা লাগে। ট্রেইলারটি মূলত পিছন দিক থেকে তাকে ধাক্কা মারে। পিকআপ ভ্যানটি যখন রাস্তার উপরে উঠে যায় তখন ওই পিকআপ ভ্যানে থাকা পিছনে যে নির্মাণ শ্রমিক ওনারা নিচে পড়ে যায়। একই ট্রেলারের নিচে তারা পড়ে গিয়ে এখানে স্পট ডেড আমরা 5 জন দেখতে পাচ্ছি। আর যারা সদর হাসপাতালে নিয়ে গিয়েছে, যারা আহত, তাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, কারণ এই ডেড বডিগুলো ম্যানেজমেন্ট এবং রাস্তা চলাচলের জন্য আমরা কাজ করছি। তা এখন পর্যন্ত পরিচয় জানতে পারিনি আমরা, এটা নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে হাফেজিয়া এলাকা যে সড়ক দুর্ঘটনা, সেটির সর্বশেষ তথ্য ছিল আমার কাছেই। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন। ছাত্র নাগরিক সংহতি ও নতুন ছাত্র রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে 18 ফেব্রুয়ারি জনমত জরিপ ও সদস্য সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। কোনো আদর্শ নয়, বরং মধ্যপন্থী দল হিসেবে কাজ করার কথা জানান আরেক সমন্বয়ক আব্দুল কাদের।
দলীয় লেজুর ভিত্তির বাইরে স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবে বলে জানান তিনি। অভ্যুত্থানকারী যারা আরো বেশি সফিস্টিকেটেড ভাবে ভিশনারি পলিটিক্স করতে চায় তারা মূলত এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একাধিক রাজনৈতিক নতুন দল আসছে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি। সো তার সাথে আসলে আমাদের এই উদ্যোগের কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র উদ্যোগ। সে নতুন কোনো রাজনৈতিক দল নতুন কোনো ছাত্র সংগঠন ঘোষণা করবে কিনা সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন, কারোর সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তার কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে। আওয়ামী লীগের ডাকে আগামীকালের হরতাল প্রতিরোধে পুলিশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বিকেলে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয় সংস্কার শেষে উদ্বোধনকালে তিনি একথা জানান। বলেন, অতীতেও আওয়ামী লীগ কর্মসূচির ডাক দিয়েছিল, যা প্রতিহত করেছে ডিএমপি। এবারও সব ধরনের প্রস্তুতি আছে, জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময় দাবি আদায় রাস্তায় না নেমে কর্তৃপক্ষের কাছে যাওয়ারও আহ্বান জানান তিনি। নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে তো, গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে, সেগুলো আমরা মোকাবেলাও করছি। তবে ল অ্যান্ড অর্ডার গুড। ওই বিচ্ছিন্ন কিছু ওই দাবি দাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় আসে, ট্রাফিকিংটা বন্ধ করে। ইহা ব্যতীত ল অ্যান্ড অর্ডার গুড, ছিনতাই কমে গেছে এবং অন্যান্য অপরাধও সিগনিফিক্যান্ট নেই। বাংলাদেশের সঙ্গে ইইউ এর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, সমৃদ্ধি ও মূল্যবোধের বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। সোমবার বিকেলে রাজধানী বারিধারা কসমোস গ্যালারিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমসাময়িক নানা প্রসঙ্গে সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এসব মানুষের জীবনমান উন্নয়নের জন্য ও মৌলিক সেবাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইইউ এর কাজ করছে। বিশেষ করে দারিদ্র্যের হার কমানোর জন্য সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশ আর্থ সামাজিক উন্নয়নে ভালো অগ্রগতি করছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জন্য দ্রুত নগরায়নের বিষয়ে কথা বলেন তিনি। A realistic listing of reforms around which there is political consensus, and on that basis we will deploy all of our resources to help you achieve those reform ambitions. জুলাই আন্দোলনের রাজধানী উত্তরায় সংঘটিত হত্যা সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 9 মার্চ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বিস্তারিত সাবিনা মজুমদারের রিপোর্ট। জুলাই আগস্টে রাজধানীর যেসব এলাকায় নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে অন্যতম উত্তরা। শুধু উত্তরাতে নিহত হয়েছে 200 জন, আহত হয়েছে অসংখ্য ছাত্র জনতা। উত্তরার মামলার তদন্ত করতে গিয়ে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে মেয়র আতিকুল ইসলামের সংশ্লিষ্টতা। এছাড়া সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামি করা হয় সরাসরি জড়িত আরও 5 আওয়ামী লীগ নেতাকে। সোমবার প্রথমবার ট্রাইব্যুনালের বিচারকদের সামনে হাজির করা হয় উত্তর সিটির সাবেক মেয়রকে, ছিলেন অন্য 5 আসামিও। শুনানিতে কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন আতিকুল। এর আগে তাকে হাজির করতে বিলম্ব হওয়ায় অপেক্ষায় ছিলেন বিচারপতিরাও। এক পর্যায়ে ট্রাইব্যুনাল জানতে চান সাবেক মেয়র আতিকের সম্পৃক্ততার বিষয়টি। এ সময় প্রসিকিউশন জানান, বিগত সরকারকে ক্ষমতায় রাখতে ছাত্র জনতাকে হত্যা, আহতদের চিকিৎসায় বাধা দেয়া সহ বিভিন্নভাবে ইন্ধনদাতা ছিলেন তিনি। তদন্ত রিপোর্টে অভিযোগে বিস্তারিত জানানো হবে। আমাদের কাছে প্রাথমিকভাবে অভিযোগ আছে যে ওই এলাকায় জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র 200 জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের ঘটনায় বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে 16টিরও মতো মামলা রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
দেখছেন সংবাদ রাত।